সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই এর নিউ ইয়র্ক স্টুডিও থেকে আমাদের নিয়মিত আয়োজন গ্রি মেকানিক্যাল ইয়াং কার্স প্রবাসের কথা অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি শৌমিক আহমেদ। আমাদের আজকের আলোচনার বিষয় উত্তর আমেরিকা এবং বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা। আমাদের সঙ্গে আজ স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন, আমার বাম দিক থেকে যদি একটু পরিচয় করে দিই, অধ্যাপক এম এ ফয়েজ, যিনি স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ছিলেন, এবং আমার বাম পাশে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর এম মহিউদ্দিন, ডালহৌসি ইউনিভার্সিটির একজন প্রফেসর। শুরুতে স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠান যোগ দেওয়ার জন্য। আপনার কাছে একটু জানতে চাইব যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনা, আপনি ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ছিলেন, স্বাস্থ্য ব্যবস্থাপনার এই মুহূর্তে কী অবস্থা, স্পেশালি করোনার পরে আমরা কতটুকু ইমপ্রুভ করতে পেরেছি? বাংলাদেশ বর্তমানে যে পর্যায়ে আছে, এটা হলো আমাদের তো স্বাস্থ্য ব্যবস্থাটা হচ্ছে বহুমাত্রিক, সরকারি, বেসরকারি এবং বিভিন্ন স্তরের, প্রাথমিক স্তর থেকে শুরু করে উপজেলা, জেলা, মেডিকেল কলেজ এবং বিভাগীয় পর্যায়ে বিভিন্ন হাসপাতাল। যেহেতু আমাদের দেশে সীমিত সম্পদ, ওই জন্য আমাদের সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি বিশাল একটা বেসরকারি ব্যবস্থাপনা আছে। আপনি তো জানেন, এখন বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের মতো স্বল্প উন্নত দেশে সবাই আমরা অঙ্গীকারবদ্ধ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সবাই অঙ্গীকারবদ্ধ, যার মাধ্যমে 2030 সাল নাগাদ কতগুলো ইন্ডিকেটরস ঠিক করা আছে। তার মধ্যে সংক্রামক ব্যাধি, অসংক্রামক ব্যাধি, মাতৃমৃত্যু, শিশু মৃত্যু ইত্যাদি অসংখ্য বিষয় জড়িত। কোভিড-19 পরবর্তী সময়ে নতুন করে আবার একই ধরনের পুনরাবির্ভাব হয় এমন রোগ আসার সম্ভাবনা দুনিয়াতে আছে। তাই জন্য বাংলাদেশও অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। কাজে আমাদের এখন একদিকে সংক্রামক ব্যাধি, মাতৃমৃত্যু, শিশু মৃত্যু, মাতৃস্বাস্থ্য, শিশু স্বাস্থ্যের প্রতি যেমন অব্যাহত জোরদার কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে, একই রকমভাবে অসংক্রামক ব্যাধি, যেমন ধরুন কার্ডিওভাস্কুলার ডিজিজেস, ক্যান্সার, দীর্ঘদিনের শ্বাসকষ্ট, এগুলোও আমাদের মোকাবেলা করতে হবে। কিন্তু উন্নত বিশ্বের সাথে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থার যেটা তুলনামূলক পার্থক্য হচ্ছে, উন্নত বিশ্বে একটা স্বাস্থ্য ব্যবস্থা আছে যেখানে মানুষজনকে নিজেকে পকেট থেকে পয়সা বের করে চিকিৎসা নিতে হয় না, যেটাকে বলা হয় আউট অফ পকেট এক্সপেন্ডিচার। যেহেতু এখানে ইন্স্যুরেন্স সিস্টেম আছে, যার যত আয় ও তত কন্ট্রিবিউট করবে, যার আয় কম উনি কম কন্ট্রিবিউট করবেন। কিন্তু আমাদের দেশে এখনো যে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা বা অত্যাবশ্যকীয় স্বাস্থ্য ব্যবস্থা, যেটা ইউনিভার্সাল হেলথ কভারেজ বলে, ইউনিভার্সাল হেলথ কভারেজ ব্যবস্থা এখনো আমাদের জোরদার নাই। এখন বর্তমান সরকার ওনাদের 31 দফা কর্মকাণ্ডের মধ্যে অত্যন্ত আশাপ্রদ বেশ কিছু কর্মকাণ্ড, বিজ্ঞানভিত্তিক কর্মকাণ্ড ওনারা লক্ষ্যমাত্রা ঠিক করেছেন। প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা জোরদার করবেন, মাতৃ স্বাস্থ্য, শিশু স্বাস্থ্যের প্রতি জোর ব্যবস্থা নেবেন, একই রকমভাবে অসংক্রামক ব্যাধি যাতে আমাদের দেশে আমরা মোকাবেলা করতে পারি, তাই জন্য বিভিন্ন রোগ প্রতিরোধমূলক এবং স্বাস্থ্য সেবা প্রদানের জন্য ওনারা কর্মকাণ্ড নেবেন, নিজের প্রতিশ্রুতিবদ্ধ। উদাহরণ হিসেবে বলা যায়, আমরা গতকালই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি সিলেটের একটা মিটিংয়ে বলেছেন যে ওনারা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী প্রান্তিক পর্যায়ে ওনারা নিয়োগ দেবেন, যার মধ্যে শতকরা 80% হবে মহিলা, এবং ওনারা নগর, শহর, নগর, গ্রাম ভেদে সব জায়গাতেই যাতে মানুষজনকে সচেতন করবেন যাতে রোগ না হয়, কিংবা রোগ হলে যাতে ওনারা দ্রুত চিকিৎসা নিতে পারেন, এবং চিকিৎসা ব্যবস্থাটা ওনারা পর্যায়ক্রমে উন্নত করার জন্য ওনারা অঙ্গীকারবদ্ধ। মোহাম্মদ মহিউদ্দিনের কাছে একটু জানতে চাইবো, আপনি অনেক বছর কানাডাতে আছেন, এখানে একটি বিশ্ববিদ্যালয়েও পড়াচ্ছেন, তো একটু বলবেন যে আমাদের দেশের সঙ্গে এই উত্তর আমেরিকার ব্যবস্থাপনার তফাৎটা কোথায়, এবং আমরা কিভাবে দেশে কম খরচে, আমাদের যেহেতু একটা আর্থিক বিষয় থাকেই,
আমরা কম খরচে কিভাবে এগুলো ইমপ্লিমেন্টেশন করতে পারি? আমি মূলত একজন ক্যান্সার বিশেষজ্ঞ, আমি রেডিয়েশন অনকোলজিস্ট। আমাদের বাংলাদেশে আপনারা জানেন যে ক্যান্সারের প্রকোপ প্রতি বৎসরই বাড়ছে। এই যে ক্যান্সারের প্রকোপ বাড়ছে, এটার আমাদের দেশে এখনও সঠিক তথ্য নাই, এবং এই সঠিক তথ্য না থাকার কারণ হচ্ছে আমাদের কোনো ন্যাশনাল ক্যান্সার রেজিস্ট্রি নাই। এখন যে কোনো একটি রোগের যদি ব্যবস্থাপনার দিকটা চিন্তা করতে হয়, আগে প্রথমেই আমাদের জানতে হবে আমাদের কতজন রোগী প্রতি বৎসর আমাদের ডায়াগনোসিস হচ্ছে, এবং মহিলা এবং পুরুষ এদের মধ্যে কারা কারা ডায়াগনোসিস হচ্ছে। যদিও আমরা একটা গ্লোবোকেন বলে একটা অর্গানাইজেশন আছে, গ্লোবোকেনের মাধ্যমে জানতে পারি যে কম বেশি আমাদের 200,000 থেকে 250,000 রোগী প্রতি বছর বাংলাদেশে ক্যান্সারে আক্রান্ত হন। এর মধ্যে মহিলাদের প্রধানত ক্যান্সার হচ্ছে ব্রেস্ট ক্যান্সার এবং সার্ভাইকাল ক্যান্সার, এবং পুরুষদের প্রধান ক্যান্সার হচ্ছে ফুসফুসের ক্যান্সার। এই যে ক্যান্সারগুলো হচ্ছে, এর কারণ যদি আমরা প্রথমেই জানতে পারি এবং প্রতিরোধ ব্যবস্থাটা ওইখানে আমরা যদি করতে পারি, তাহলে আমরা অনেক কিছু একটু আগাই থাকব। তারপর আমাদের যে ক্যান্সারের যে স্ক্রিনিং যেটাকে বলা হয়, নর্থ আমেরিকায় স্ক্রিনিংটা অনেক শক্তিশালী। যদিও আমাদের দেশে স্ক্রিনিং শুরু হয়েছে, বিশেষ করে সার্ভাইকাল ক্যান্সার, এটার স্ক্রিনিং এখন আমার মনে হয় উপজেলা পর্যায়ে হচ্ছে ভায়া টেস্টের মাধ্যমে, এবং জনগণ যদি আরও সচেতন হয়, এই স্ক্রিনিংয়ের মাধ্যমে আমরা প্রাথমিক অবস্থায় যদি আমরা ক্যান্সার শনাক্ত করতে পারি, তাহলে ক্যান্সারের চিকিৎসা দেওয়াটা অনেকটা সহজ হয়। কারণ আপনারা জানেন যে ক্যান্সারের চিকিৎসা খুবই ব্যয়বহুল, সময় সাপেক্ষ, এবং অনেক স্পেশালিস্টদের সমন্বয়ে ক্যান্সারের ধরন অনুযায়ী চিকিৎসা করতে হয়। ব্যবস্থাগুলোকে উন্নতি করতে হলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয় আমাদের একটা ন্যাশনাল ক্যান্সার কেয়ার প্ল্যান থাকা দরকার, যেটা হয়তো আমাদের সরকার করতে পারবে। কারণ ইদানিং আপনি জানেন যে কিছুদিন আগে সরকার 8টি বিভাগীয় ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা করার ঘোষণা দিয়েছেন, এবং এই বিল্ডিংগুলো অলরেডি প্রস্তুত হয়ে আছে এবং বিভিন্ন পর্যায়ে এই কাজগুলো আগানো হচ্ছে। তো ওই কাজগুলো যদি সঠিকভাবে করা যায়, তাহলে আমি মনে করি যে এই আমাদের ক্যান্সার ব্যবস্থাপনাটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে সকল যন্ত্রপাতি দরকার, সেগুলো কি শুধু ঢাকা কেন্দ্রিক না, এগুলো আরেকটু ছড়িয়ে দিতে কি ধরনের আর্থিক সক্ষমতার দরকার, কিংবা আমরা এটা চাইলে পারবো কিনা? বেশিরভাগ ক্যান্সারেই যদি প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা যায় এবং তাদের চিকিৎসা করা যায়, এগুলোর এমনকি জীবন দীর্ঘদিন পর্যন্ত তাদের লাইফ বেঁচে থাকতে পারে। তো এটা আসলে নির্ভর করছে শুধুমাত্র আর্থিক সক্ষমতা না, এটা পরিকল্পনার উপরে। আমাদের দেশ যদি ছোট হয়, কিন্তু আমাদের জনসংখ্যা তো অনেক বেশি, 18 কোটির মতো। তো আমাদের এই যে 64 ডিস্ট্রিক্ট, তার মধ্যে 8টা ডিভিশনে 8টা ডিভিশনাল হাসপাতাল হলেও হবে না, কিন্তু ওইখানে নেটওয়ার্ক দরকার। আমাদের প্রতিটি জেলায় তো আমাদের জেলা হাসপাতাল আছে, কাজে আমাদেরকে প্রাথমিক পর্যায়ে উপজেলা জেলা পর্যায়ের হাসপাতালগুলিতে প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করার ব্যবস্থা ক্রমে ক্রমে বাড়াতে হবে, সক্ষমতা বাড়াতে হবে। এবং আমাদের একই সাথে সংক্রামক ব্যাধির কথাও আমাদের ভুলে গেলে চলবে না। কারণ দেখা গেছে অসংক্রামক ব্যাধি যেগুলো আমি বললাম, এগুলোর যদি যে চিকিৎসা ব্যবস্থা আছে, এগুলো চিকিৎসা ব্যবস্থার মধ্যেই কিন্তু ওদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ কিন্তু সরাসরি অসংক্রামক ব্যাধি নয়। একই সাথে অসংক্রামক ব্যাধির সাথে সংক্রমণ হয়েই তাদের মৃত্যু হতে পারে। এবং বিশেষ করে যে ধরনের সংক্রামক ব্যাধি হয়, এগুলোর জন্য অ্যান্টিমাইক্রোবিয়াল যেগুলো ব্যবহার করা হয়, অ্যান্টিবায়োটিক সহ অন্যান্য ওষুধগুলো ব্যবহার করা হয়। এদের যদি জীবাণুগুলো যদি কাজ করে না এমন মাইক্রো অর্গানিজম দিয়ে হয়, জীবাণু দিয়ে হয়, যেমন যেগুলো করা হয় রেজিস্ট্যান্স অর্গানিজম দিয়ে হয়, তাহলে তাদের চিকিৎসা করতে তো অসুবিধা হবে। তো আমাদের আসলে সক্ষমতা নির্ভর করছে আর্থিক সক্ষমতার উপরে, টেকনিক্যাল সক্ষমতার উপরে। তো আমাদের স্বাস্থ্য বাজেটটা
আনফর্চুনেটলি এতদিন খুব সীমিত আকারে ছিল, কিন্তু আপনারা তো জানেন যে বর্তমান সরকার ওনাদের নির্বাচনের কমিটমেন্ট হচ্ছে ক্রমে ক্রমে ওনারা বাজেটের 5 ভাগ ওনারা স্বাস্থ্য খাতে বরাদ্দ দেবেন। তো তাতে করে এটা কিন্তু আমরা এটাকে অত্যন্ত আশাব্যঞ্জক বলে মনে করছি, কারণ অর্থ শুধুমাত্র যন্ত্রপাতির জন্য না, এটা জনবল উন্নয়নের জন্য এবং যে ধরনের সংশ্লিষ্ট ব্যবস্থাপনা, ঔষধ সামগ্রী সহ রোগ নির্ণয় পদ্ধতি, এগুলি একসাথে একটার সাথে একটা সম্পর্কিত। আমি একই সাথে বলতে চাই, যেসব মৃত্যু যখন যেগুলিতে ঘটে এগুলো সাধারণত জরুরি স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতার কারণেই, যেটাকে বলা হয় যে আপনার ইমার্জেন্সি সিস্টেম। দুঃখজনক হলেও সত্য যে স্বাধীনতার 50 বছর পরেও আমাদের দেশে জরুরি স্বাস্থ্য ব্যবস্থাটা উন্নতি হয়নি। এটা পশ্চিমা বিশ্বের সাথে আমাদের মতো দেশের যে গুণগত পার্থক্যের মধ্যে অন্যতম প্রধান পার্থক্য হচ্ছে ইমার্জেন্সি হেলথ কেয়ার সিস্টেম। আপনি মনে করেন অ্যাম্বুলেন্স সিস্টেম থাকতে হবে, যেখানে অ্যাম্বুলেন্স ক্রুগুলি প্রশিক্ষিত হবে এবং একটা নাম্বারে যদি আপনি ডায়াল করা হয় তাহলে যেখানে রুগীটা আছে ওখান থেকে দ্রুত স্থানান্তর করা যাবে, এবং ইমার্জেন্সিতে আসলে পরে তাৎক্ষণিক তাকে পুনরুজ্জীবনের ব্যবস্থা থাকতে হবে, যেটাকে রিসাসিটেশন বলা হয়, যাতে তার রক্তচাপ, তার এই যে গ্যাস অ্যানালাইসিস, তার রেসপিরেটরি সাপোর্ট, তো এগুলি আসলে একটা সমন্বিত ব্যবস্থাপনা। আসলে স্বাস্থ্য মানেই হচ্ছে উন্নয়নের মহাসূচক, মানে হেলথ ইজ ফর ডেভেলপমেন্ট। যদি ব্যক্তি ভালো থাকে, আমাদের জনসমষ্টি স্বাস্থ্যবান হয়, তাহলে আমাদের উন্নয়ন ত্বরান্বিত হবে। স্যার যেমন বলছিলেন যে আমাদের যে ইমার্জেন্সি চিকিৎসা ব্যবস্থাটা, একটু বলবেন যে এই যে সেখানেই চিকিৎসা শুরু হয়ে গেল হসপিটালে আসার আগেই, এইখানে এবং আমাদের যে হসপিটাল পর্যন্ত যাওয়ার যে সময়টা, এখানে কতটা গুরুত্বপূর্ণ এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে স্বাধীনতার 50 বছর হয়ে গেল, আরও বেশি, কিন্তু আমরা একটা কার্যকর ন্যাশনাল অ্যাম্বুলেন্স সিস্টেম এখনও চালু করতে পারি নাই। কিন্তু এই ন্যাশনাল একটা অ্যাম্বুলেন্স সিস্টেম যদি আমাদের দেশে চালু করা যায় তাহলে অনেক মৃত্যুকে কমিয়ে আনা যায়। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। কিন্তু এখন বাংলাদেশে সরকারি এবং বেসরকারি পর্যায়ে যে অ্যাম্বুলেন্সগুলো চালু আছে এগুলার সিস্টেমিক কোনো কন্ট্রোল নাই। বিশেষ করে বেসরকারি পর্যায়ে কিভাবে এই অ্যাম্বুলেন্সগুলো কাজ করে এটা একটা জটিল বিষয়, আর সরকারি পর্যায়ে যে অ্যাম্বুলেন্সগুলো আছে এগুলো অপ্রতুল। কিন্তু আমি মনে করি একটা সময় আমাদের এই জিনিসটা নিয়ে ভাবতে হবে এবং এটা চালু না করা পর্যন্ত আমাদের এই ইমার্জেন্সি যে ট্রিটমেন্ট দেওয়া এটা খুবই ডিফিকাল্ট হবে ভবিষ্যতে। অধ্যাপক ফয়েজের কাছে আরেকবার একটু যেতে চাইব। আপনি নিউ ইয়র্কে এসেছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অ্যালামনাই একটা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, এখানে আপনি একজন কিনোট স্পিকার ছিলেন। আমার যে বক্তব্য বিষয় এটা হচ্ছে ম্যালেরিয়া নির্মূল। তো বাংলাদেশে 2030 সালের মধ্যেই আমরা আমাদের বাংলাদেশে 64 জেলার মধ্যে 13টা জেলায় ম্যালেরিয়া ছিল, বিশেষ করে পার্বত্য 3 জেলায় উল্লেখযোগ্যভাবে রোগী ছিল, বিশেষ করে বান্দরবান এবং রাঙ্গামাটিতে আমাদের শতকরা 90% রোগী আছে। আমাদের দেশে এখন প্রায় 1010 রোগী হয়। তার মধ্যে অত্যন্ত আশাব্যঞ্জক হলো আমাদের দেশে একটা মৃত্যু আমরা কামনা করি না, কিন্তু এখন আমাদের 10-এর নিচে মৃত্যু ছিল এতদিন।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 2025 সালে এদের মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে 16। কারণ এখানে অনেকগুলো বিষয় জড়িত। একদিকে আমাদের দেশের মধ্যে মায়ানমার থেকে প্রায় 13 লাখের মতো মানুষ আছেন, ওনাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা অত্যন্ত দুর্বল, এবং আমাদের বান্দরবানের যে কয়েকটা উপজেলা আছে যেখানে ম্যালেরিয়া প্রকোপ অনেক বেশি এবং পাশের দেশের সাথে বর্ডার আছে। তো এই বিভিন্ন কারণে যদিও আমাদের কমিউনিটিতে ম্যালেরিয়া রোগ নির্ণয়, দ্রুত রোগ নির্ণয় ব্যবস্থা আছে আমাদের মাঠ কর্মীর মাধ্যমে, এবং ওরা 80% রোগী কিন্তু এই স্বাস্থ্যকর্মীরাই গ্রামে চিকিৎসা দিয়ে থাকেন এবং প্রয়োজনে তারা রেফার করেন পরবর্তী হাসপাতালে। যে কারণে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষিত নিয়ম অনুযায়ী যে ওষুধগুলি ব্যবহার করার কথা, যেভাবে রোগ নির্ণয় করার কথা, যেভাবে হাসপাতালে চিকিৎসা দেওয়ার কথা আর্টেমিসিনিন দিয়ে, ওটা আমরা দিচ্ছি এবং আমরা আশাবাদী যে আমাদের ম্যালেরিয়া রোগী আরও কমে যাবে। দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে বর্তমানে যে রোগ নির্ণয় পদ্ধতি আছে, এই পদ্ধতিতে যদি প্যারাসাইটটা যদি তার ধরন বদলে ফেলে, এটা যদি ব্যাপক আকারে হয়, তাহলে বর্তমান রোগ নির্ণয় পদ্ধতি কাজ করবে না। আমাদের আবার পুরনো রোগ নির্ণয় পদ্ধতি অর্থাৎ মাইক্রোস্কোপ দিয়ে রক্ত কাজ পরীক্ষা করতে হবে, যেটা আসলে গ্রামে মাঠ পর্যায়ে করা কঠিন। আরেকটা হচ্ছে আমাদের পাশের দেশে যেহেতু আর্টেমিসিনিন ওষুধ যেটা আমরা ব্যবহার করি, এটা রেজিস্ট্যান্স পাওয়া গেছে। যদি কোনো কারণে যদি বাংলাদেশেও যদি এটা আসে, তাহলে তখন আমাদের চিকিৎসা করা অসুবিধা হবে। ওই জন্য আমাদের যত দ্রুত এই পদ্ধতিগুলো যথাযথ প্রয়োগ করে আমরা, তাই জন্য সরকার ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি কিছু স্পেসিফিক কতগুলি কার্যক্রম নিয়েছে। বিশেষ করে জুম কালটিভেটার্স, অর্থাৎ পাহাড়ে যারা বনে কাজ করতে যান কিংবা যারা ওখানে নতুন করে ভ্রমণের জন্য আসেন, দুঃখজনকভাবে এই বছর প্রথম দিকে 2জন আনফর্চুনেট মৃত্যু ঘটেছে, যাদের রোগগুলো দেরিতে নির্ণয় হয়েছে এবং যাদের ট্রাভেল হিস্ট্রি ছিল। একজন আফ্রিকা দেশ থেকে ভ্রমণ করে আসতেন, অফিসিয়াল কাজ করে আসতেন। আরেকজন আমাদের মিয়ানমারের FDM কর্মী, উনি মাঠ পর্যায়ে কাজ করতেছিলেন, ওখান থেকে ম্যালেরিয়া নিয়ে আসে। ওনাদের দেরিতে রোগী শনাক্তকরণ হয়েছে, পরে মারাত্মক ম্যালেরিয়া হয়ে মারা যায়। তো আমাদের আসলে সক্ষমতা থাকা সত্ত্বেও এটা আমাদের অব্যাহতভাবে জোর দিতে হবে, যাতে কমিউনিটি সচেতনতা, অর্থাৎ কমিউনিটিকে সম্পৃক্ত করা ছাড়া ম্যালেরিয়া নির্মূল করা সম্ভব হবে না। অধ্যাপক মহিউদ্দিনের কাছে জানতে চাইব যে আপনিও চিকিৎসা নিয়ে অনেক লেখালেখি করছেন বিভিন্ন সময়ে, আপনিও একজন আমন্ত্রিত অতিথি এই অনুষ্ঠানে। এখানকার একটু বিষয় যদি আমার সাথে শেয়ার করতেন। তা আমার কিনোট স্পিকার হিসেবে ছিল বাংলাদেশের ক্যান্সার কেয়ার সিনারিও নিয়ে। তো আমাদের দেশের লোকসংখ্যা স্যার বলল অলমোস্ট 170 থেকে 180 মিলিয়ন। সেই অনুযায়ী বর্তমানে বাংলাদেশে ক্যান্সার বিশেষজ্ঞ আছেন 300 জনের মতো। তো এটা অত্যন্ত অপ্রতুল। এবং এছাড়াও আমাদের যে ক্যান্সার সেন্টারগুলো আছে ম্যাক্সিমাম ঢাকা কেন্দ্রিক, এবং দেশের অন্যান্য জেলায় 1-2টি করে ক্যান্সার সেন্টার, যেমন চট্টগ্রামে 2টি, বেসরকারি পর্যায়ে 2টি, সরকারি পর্যায়ে 1টি, এবং সারা দেশে আমাদের 29টি ক্যান্সার সেন্টার আছে। কিন্তু আমাদের এই ক্যান্সার সেন্টারগুলো ওয়েল ইকুইপড না, এবং আমাদের বিশেষ করে রেডিয়েশন অনকোলজিতে যে মেশিনটা দরকার, যেটাকে বলে লিনিয়ার অ্যাক্সেলারেটর, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে রিকমেন্ডেশন, আমাদের কমপক্ষে 160 থেকে 180টি লিনিয়ার অ্যাক্সেলারেটর দরকার। কিন্তু বাংলাদেশে এই মেশিনটা কেনার যেই এই প্রক্রিয়া, এটা অত্যন্ত জটিল। এবং আমি মনে করি যে এই মেশিনগুলা আমরা যদি সুলভে এবং প্রক্রিয়াটা যদি অনেক ইজি করা যায়, তাহলে সবচেয়ে ভালো হয়। উদাহরণস্বরূপ আমি বলি, যেমন বাংলাদেশে বোয়িং এবং এয়ারবাস এগুলি সরাসরি কোম্পানি থেকে কেনা হয়, কিন্তু এই মেশিনগুলা আমাদের জটিল প্রক্রিয়ার কারণে এজেন্সির মাধ্যমে কিনতে হয়। এবং এই জিনিসটাকে সরকারি পর্যায়ে সরাসরি যদি ম্যানুফ্যাকচারের কাছ থেকে কিনা যায়, তাহলে আমার মনে হয় এই মেশিনগুলা আমরা সুলভে পেতে পারি এবং ইউজও ঠিক মতো করতে পারি। কারণ একটা পর্যায়ে এই মেশিনগুলো অত্যন্ত সেন্সিটিভ মেশিন, এবং এগুলো যখনই খারাপ হয়, এই খারাপ হওয়ার পরে এই মেশিন ঠিক করা আমাদের ডাক্তারদের জন্য খুবই একটা বিরক্তিকর একটা পর্যায়ে চলে যায়। এবং আমাদের ডাক্তাররা অত্যন্ত ট্রেন, বাংলাদেশে যে অনকোলজিস্টরা আছেন, এবং ওনারা বাধ্য হয়ে
এই রেডিয়েশন অনকোলজি, মেডিকেল অনকোলজি একসাথে ট্রিটমেন্ট দিচ্ছে, কিন্তু আমাদের প্রতিবেশী যতগুলো দেশ আছে সব জায়গায় আপনি যাবেন দেখবেন রেডিয়েশন অনকোলজি আলাদা, মেডিকেল অনকোলজি আলাদা। কিন্তু একটা পর্যায়ে আমরা এই একজনের পক্ষে ডুয়াল স্পেশালিটি চালানো ঠিক হবে না। একটা পর্যায়ে আমাদেরকে এই স্পেশালিটিটাকে মানে ডিভাইড করতে হবে এবং ওনাদের যেই ট্রেনিং প্রক্রিয়াগুলো ওগুলাতে সরকারের আরও ইনভেস্ট করা দরকার। এবং এইভাবে ইনভেস্ট না করলে এবং ডাক্তারদেরকে বিদেশে যাওয়ার ব্যাপারে উৎসাহিত করতে হবে এবং সরকার এই প্রক্রিয়াটাকে আরও ইজি করতে হবে। আমি শেষ প্রশ্ন করতে যাব ডক্টর ফয়েজের কাছে। একটু জানতে চাবো যে আপনি তো নীতি নির্ধারণী পর্যায়ে ছিলেন, স্যার যেমন বলছিলেন যে চিকিৎসকদের যেমন উন্নত প্রশিক্ষণ দরকার এবং বর্তমান স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের ইকুইপমেন্টগুলোও আপডেট হওয়া খুব জরুরি। তো এই ব্যবস্থাপনাটা কিভাবে দ্রুত করা যায়? আসলে স্বাস্থ্য ব্যবস্থাপনাগুলো বড় হাসপাতালে ডিসেন্ট্রালাইজড হওয়াটা প্রয়োজন, কারণ প্রতিটি হাসপাতালের যেসব যন্ত্রপাতি আর অন্যান্য সামগ্রী, ঔষধ ব্যবস্থা, রোগীর ব্যবস্থাপনা, পথ্য ব্যবস্থাপনা, পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি ইত্যাদি ব্যবস্থাপনাগুলো প্রতি হাসপাতালের নিজস্ব অটোনমির মাধ্যমে হওয়াটা বাঞ্ছনীয়। ক্ষমতায়ন একই সাথে তাদের মনিটরিং, সুপারভিশনের ব্যবস্থা করতে হবে। আমি মনে করি যে বর্তমানে আমাদের যে ব্যবস্থাপনা আছে এটা ডিসেন্ট্রালাইজড করে অটোনমি দেওয়া দরকার তাদেরকে। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর এটা অন্যতম একটা পথ। একদিকে আর্থিক সক্ষমতা ডিসেন্ট্রালাইজড করা, যাতে করে কালক্ষেপণ না হয়। যেমন কোনো একটা বড় ধরনের যন্ত্র যদি আপনার নষ্ট হয়, তাহলে যদি সরকারি যে প্রক্রিয়া আছে এই প্রক্রিয়াতে এগুলি কিন্তু আসলে সময় লাগবে। তো এই সময়ের মধ্যেই তাহলে আমার মেশিনটা বন্ধ থাকলো, আমাদের রোগীদের স্বাস্থ্য ব্যবস্থাটাও দেরি হলো। তো এইসব কারণে বিশেষ করে এখন যে রোগ নির্ণয় পদ্ধতিগুলি আছে অত্যন্ত এগুলো দক্ষতা সম্পন্ন, অত্যন্ত সূক্ষ্ম যন্ত্রপাতি। এই সূক্ষ্ম যন্ত্রপাতিগুলো অনেক অর্থ ব্যবস্থা প্রয়োজন আছে। কারণ এই জন্য আমার মনে হয় সরকার এটা বিবেচনা করবেন, যাতে করে আমরা একটা অব্যাহতভাবে একটা গুণগত স্বাস্থ্য সেবা ব্যবস্থা বিভিন্ন ধরনের রোগের জন্য দিতে পারি। ধন্যবাদ অধ্যাপক এম এ ফয়েজ এবং ধন্যবাদ অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন। দর্শক, স্বাধীনতার 50 বছর পার করেছি আমরা। এর মধ্যে আমাদের নানান সূচকে স্বাস্থ্যে উন্নয়ন হয়েছে, ভবিষ্যতেও আমাদের নিশ্চয়ই উন্নয়ন অব্যাহত থাকবে এইসব গুণী চিকিৎসকদের হাত ধরে। আজকে এ পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে HVAC পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে HVAC পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477।